সম্প্রতি দেশে আমরা একটা অদ্ভুত প্রবণতা দেখতে পাচ্ছি। রাস্তায় বাটা শোরুম, কোকা কোলার দোকান দেখা মাত্রই তৌহিদি জনতা নামক জনতা ভেঙে দিচ্ছে, কারণ তাদের দাবি এ সকল ইহুদি পণ্য, আর তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। এখানে শুধু সকলের জন্য জানিয়ে রাখছি যে বাটা হলো চেকোস্লোভাকিয়া বা বর্তমানে চেক রিপাবলিকের পরিবারের একটি ব্যবসা, চেক পরিবারের ব্যবসা। আর কোকা কোলার বড় শেয়ার হোল্ডার হচ্ছে বার্কশায়ার, ব্ল্যাক রক বা ভ্যানগার্ড, এসবগুলোর কোনো কিছুর মালিকই কিন্তু ইহুদি পরিবার নয় বা ইহুদিরা নয়। তো এখন কথা হলো যে ইসরায়েলি পণ্য বর্জনের নামে যদি ভুল তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত যে বাংলাদেশ হচ্ছে, এর দায়ভার কে নিবে? এর মাধ্যমে আসলে প্রকৃতভাবে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আরেকটা ছোট্ট তথ্য ব্যারিস্টার মনিরুল জন্য বলে রাখি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সকল কিছুই কিন্তু ইহুদি মালিকানায়। এবং তাহলে এসব প্রচার মাধ্যম ব্যবহার করে ওনারা কি দ্বিচারিতা দেখাচ্ছেন না, এবং ডক্টর ইউনূসকে এটার নেতৃত্ব দিচ্ছেন না, এবং উনি কি ইচ্ছা করি এই উত্তেজনা তৈরি করছেন কিনা, এবং বাংলাদেশের পরিণতি কি হতে পারে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আজকের যে মিডিয়া মোগল, মিডিয়ার সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা, মিডিয়ার সমস্ত বাহন গুলা মূলত জায়নিস্টদের হাতে, অর্থাৎ ইহুদি জাতির হাতে ন্যস্ত। কিন্তু সেগুলো আপনি ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন আপনাকে বলি। বাংলাদেশে গ্রাম্য একটা প্রবাদ আছে, প্রবাদটাকে বলে জুনা খাইলে গুনা নাই। কাহিনীটা হচ্ছে, এক মৌলানা সাহেব ওয়াজ করলেন, বললেন যে যদি কেউ চুরি করে তার হাত কেটে দিতে হবে। তাই এখন এক ভদ্রলোকের ঘরে মানে গাছের নারিকেল চুরি হয়েছে। চুরি হওয়ার পরে তিনি তাড়াতাড়ি করে ইমাম সাহেবের কাছে আসলেন, হুজুর আপনি এখন ফতোয়া দেন, আমার তো নারিকেল চুরি হচ্ছে, আপনি এখন কি করব? তো বলে যে যে চুরি করছে তাকে হাত কেটে দিতে হবে। তিনি বললেন যে এটা তো আপনার ছেলে চুরি করছে। তো ছেলের কথা যখন আসছে, বললো যে এখন তো বিপদ হয়ে গেল, ছেলের হাত কিভাবে কাটবেন? তো বলে যে তোমার যে গাছের নারিকেল, এগুলো কি ধরনের নারিকেল, ডাব নারিকেল না ঝুনা নারিকেল না কি ধরনের? বলে যে এটা ঝুনা নারিকেল। বলে ঝুনা খাইলে গুণা নাই, সুতরাং তোমার হাত কাটতে হবে না, কারণ নিজের গায়ের উপরে আসলে তখন আর গুণা থাকে না। এখন বাংলাদেশে আপনাকে বলি, পুরো পৃথিবী মূলত 4টা বিষয়ের উপরে ভিত্তি করে মডার্ন ওয়ার্ল্ড টিকে আছে। তার একটা হচ্ছে কম্পিউটার, দ্বিতীয়টা হচ্ছে স্যাটেলাইট, তৃতীয়টা হচ্ছে ইলেকট্রিসিটি, আর চতুর্থটা হচ্ছে ইঞ্জিন, প্লেন বা এরকম ইঞ্জিন। এই 4টার মধ্যে কোন জিনিসটা মুসলমান আবিষ্কার করছে আপনি বলেন তো? আচ্ছা আপনি আজকে বলেন তো যে আজকে কম্পিউটার পুরো পৃথিবীতে থাকবে না, আমি আপনি আছি এইভাবে, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। আজকে যদি বলি যে ইন্টারনেট শাটডাউন, আপনি কি আমাকে দেখবেন, আমি কি আপনাকে দেখবো? আজকে যদি বলি পৃথিবীতে বিদ্যুৎ থাকবে না, টমাস আলভা এডিসন খ্রিস্টান ছিলেন, তার বিদ্যুৎ আমরা ব্যবহার করব না। যদি আমরা বলি জুইসরা স্যাটেলাইট সিস্টেম কিভাবে কাজ করে, অর্থাৎ ইন্টারনেট কিভাবে কাজ করে, আমরা কিভাবে ইন্টারনেটে হাইওয়েতে সুপার হাইওয়েতে যুক্ত হই, এটা তারা আবিষ্কার করছে, এটা আজকে থেকে চলবে না। তাহলে কি এই বিশ্ব থাকবে? আজকের এই ওয়ার্ল্ড থাকবে? ডক্টর ইউনূসের সুদের ব্যবসা থাকবে? ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক থাকবে? থাকবে না। তাহলে আমি আপনাকে যে জিনিসটা বলছি, আন্দায় আন্দাজ করে লাথি ছোড়ে হাতি মরে। আন্দায় নিজে জানে না তার সাইজ কত বড় আর হাতির সাইজ কত বড়, যার জন্য সে অন্ধ, সে মনে করে হাতিকে মনে হয় লাথি দিয়ে মেরে ফেলা যায়। আজকের যে বিশ্ব, আজকের যে পৃথিবী, এই ভৌগোলিক, এই আমরা যে গ্লোবাল ভিলেজে বসবাস করি, মানুষে মানুষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা একে অপরের সাথে কানেক্টেড। আমাদের জীবন, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছু কিন্তু গ্লোবালি কানেক্টেড। আজকে যেসব মৌলবাদী চেতনার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্টাইনের পক্ষে, আমরাও তো প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু আমরা তো কারো বাড়ি ভাঙতে যাই না। আপনাকে বলি, কেউ কিন্তু টেলিভিশন ভাঙেনি, কেউ কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দেয়নি, কেউ কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেয়নি। ভাঙতে গেছে কি? গাজা। আমি আপনাকে বলি, ওই যত সব দোষ নন্দ ঘোষ, যেখানে সুযোগ পায় বাটা দোকানে তো ভাঙতে যায়নি, চুরি করতে গিয়েছে। আমি ভাই, মুরগির দোকানে, মুরগির যেখানে মুরগির রান বিক্রি করে, সেখানে তো মুরগির দোকান ভাঙতে যায়নি, গেছে তো চুরি করে মুরগির মাংস খাওয়ার জন্য। এই যে তারা, তাদের, আপনাকে বলি,
বাংলাদেশে যে পরিমাণ বলৎকার হয়, বলৎকার গুলো কোথায় হয়? প্রতি বছর অন্তত 50 থেকে 100টা বলৎকারের রিপোর্ট আসে, ওই 100টাই মাদ্রাসাতে হয়। আপনি কখনো শুনছেন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা? না। অথচ কোনো এক নারী হিজাব দেয় নাই, সে নির্যাতিত হয়েছে, এই জন্য বলে হিজাবে দায়, হিজাব দিলে নির্যাতিত হইতো না। আরে ভাই, নোয়াখালীতে যে মেয়েটিকে দর্শন করা হলো, গায়ে আগুন লাগাই দেওয়া হলো, সে মেয়েটি মাদ্রাসার ছাত্রী, তিনি নেকাব পড়তেন। এই গত কদিন আগে 7 বছরের একটি মেয়েকে দর্শন করে হত্যা করা হয়েছে। এই মেয়েটির মানে লেবাজের সমস্যা কি হয়েছে? মোল্লাদের কথা আমাকে বলেন না, আমি আজকে এদেরকে নিয়ে বহু বছর কাজ করতেছি। এদের চিন্তা এবং চেতনা মধ্যযুগীয়, এরা বর্বর, এদের মধ্যে কোনো শিক্ষা নাই, জ্ঞানের কোনো আলো নাই। শুনেন, ইসলামের যে সহি শুদ্ধ হাদিস, তার মধ্যে একটা হচ্ছে তালাবুল ইলমে ফারিদাতুন ওয়ালা কুল্লি মুসলিমিন তাল মুসলিমাত। পৃথিবীর নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান ফরজ এবং নরনারী, আমরা ফরজটা খুব ইজিলি বুঝি, বাধ্যতামূলক, আর নরনারীও আমরা সহজেই বুঝি, কিন্তু জ্ঞান শব্দটা আমরা বুঝি না। ইসলামের প্রথম যুগে জ্ঞান বলতে বুঝাইতো জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আছে সেটাই হলো জ্ঞান। কিন্তু কালক্রমে 900 শতকের পর আব্বাসীয় খেলাফতের যুগে, আব্বাসীয় খেলাফতের শেষের দিকে এসে জ্ঞান বলতে মোল্লারা কি বুঝাচ্ছে? যে কিভাবে বিবিকে তালাক দিতে হবে, ফতোয়া কিভাবে দিতে হবে, কিভাবে স্ত্রী সহবাস করতে হবে, বাথরুমে যাইতে হলে কোন পা আগে দিতে হবে, কোন পা পিছনে দিতে হবে, এটা নাকি জ্ঞান, এটাই নাকি জ্ঞানের পরিধি। আর বিশ্ব, নজরুল দুঃখ করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, শুক্র গ্রহে যাওয়ার চেষ্টা করছে, চাঁদের দেশে যাচ্ছে, আর আমরা এখনো বসে আছি তেল জ্বালিয়ে বিবিকে কিভাবে তালাক দিব সে চিন্তা ভাবনা করছি। এখন বিশ্বাস করেন, বাংলাদেশকে ডক্টর শেখ হাসিনার নেতৃত্বে, ইভেন খালেদা জিয়ার নেতৃত্বে, ইভেন এরশাদের নেতৃত্বে, ইভেন জিয়াউর রহমানের নেতৃত্বে আস্তে আস্তে আমরা কিন্তু একটা প্রগতির ধারায় নিয়ে গেছিলাম। যে দেশ পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্র ছিল, সেই দেশটি 30তম অর্থনীতির রাষ্ট্রে আমরা পরিণত করেছি। দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা সবার পরে জন্মগ্রহণ করেছি। আমাদের বয়স 53 বছর, ভারতের বয়স 75 বছর, পাকিস্তানের বয়স 75 বছর, বার্মার বয়স 65, 60, 70 বছর। আমরা নবীনতম রাষ্ট্র হিসেবে অর্থনীতি, হেলথ, স্যানিটেশন, কমিউনিকেশন, বাচ্চাদের স্কুল গোয়িং এর হার এবং মাথা পিছু আয় দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা সবার পরে জন্ম, কিন্তু আমরা সবার আগে। তাহলে আপনি বলেন, আমাদের মোল্লারা বলে, আমাদের এই ডক্টর ইউনূস বলে 53 বছরে কিছু হয়নি, তাহলে ভারতেও কিছু হয়নি, পাকিস্তানেও কিছু হয়নি। এই ডক্টর ইউনূসের বাপের দেশ ছিল পাকিস্তান, সেই পাকিস্তান আজকে বাংলাদেশের 1টি টাকা কিনতে তাদের 3টি টাকা 2.5টি টাকা দিতে হয়। আপনি বিশ্বাস করেন, পাকিস্তানের সাথে এখনো বলে পাকিস্তানের সাথেই তো ভালো ছিলাম। আজকে পাকিস্তান রাষ্ট্র নয়, একটা ফেল রাষ্ট্র। পাকিস্তান আজকে প্রতিদিন যদি শত শত লোক যদি মসজিদে হামলা হয়ে মারা না যায়, তাহলে এটাকে পাকিস্তান বলে না। আমরা সেই পাকিস্তান থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে আমরা মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশে 100টা বাচ্চা জন্মগ্রহণ করলে 100টা বাচ্চাই আজকে স্কুলে যায়। আমাদের দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়াতে যে 7টি দেশ ল্যান্ডলি কানেক্টেড, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, এই আরেকটি হচ্ছে নেপাল এবং ভুটান। এই 7টি দেশ ল্যান্ডলি কানেক্টেড। এই 7টি দেশের মধ্যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আমাদের সমুদ্রে, আর বাকি 7টি দেশের মধ্যে আপনি বলেন আমাদের চাইতে মাথাপিছু আয় কার বেশি? সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে অন্যদের হিসাব আরো 100 গুণ দূরে। তারপরে দেখেন, মানুষের যে জীবন ধারণ, একটা মানুষ কত বছর বাঁচে সেটা নির্ভর করে তার জীবনের মানের উপরে। বাংলাদেশের মানুষ 73 বছর বাঁচে, তারপরে পাকিস্তান, তারপরে ইন্ডিয়া 72 বছর, তারপরে পাকিস্তান 71 বছর। তাহলে আপনি দেখেন, মানুষের জীবনের মান আমরা বৃদ্ধি করেছি, মানুষকে শিক্ষায় শিক্ষিত করেছি। ট্রান্সপোর্টেশন, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম ইউনিয়নের সাথে, প্রত্যেকটা ইউনিয়ন থানার সাথে, প্রত্যেকটা থানা জেলার সাথে, প্রত্যেকটা জেলা রাজধানীর সাথে কানেক্টেড। সারা বিশ্বে আমরা কানেক্টেড। আমাদের ছেলেমেয়েরা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে, আমাদের ছেলেমেয়েরা পুরো পৃথিবীকে দাবিয়ে বেড়াচ্ছে। সেই বাংলাদেশকে অন্ধকারের দিকে, ওই শামসুর রহমান বলেছিলেন না, অদ্ভুত ওটের পিঠে চলেছে স্বদেশ। আমাদেরকে একটা ওটের পিঠে এখন চড়িয়ে দেওয়া হয়েছে, যে ওটের চোখ বন্ধ, অন্ধকারের দিকে রওনা দিয়েছে। কি বাংলাদেশ আমরা করেছিলাম! আমরা
বাংলাদেশকে মৃত্যুর হার কমিয়ে এনেছি। ক্ষুধা বাংলাদেশে আর ছিল না, অন্যের কোনো অভাব বাংলাদেশে ছিল না। সেই বাংলাদেশকে আবার আপনি, ওই যে শামসুর রহমান বলেছিলেন না, মনে আমার জলসে উঠে ৭১-এর কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা, সেই স্বাধীন দেশকে আবার পরাধীনতার ডঙ্কা বাজাচ্ছেন। পাকিস্তানের দিকে মুখ করেছেন, অন্ধকারের দিকে মুখ করে কোনোদিনও আপনি আলোর দেখা পাবেন না। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে দেশ গত ৭৫ বছরে একটি সরকারের টেনিউর ৫ বছর পূরণ করতে পারেনি, যার একটি পয়সাও রিজার্ভ নাই। সৌদি আরব এবং ওই ইয়ে থেকে, সৌদি আরব, দুবাই এবং কাতার থেকে $৬ বিলিয়ন নিয়ে তারা তাদের এই রিজার্ভ হিসেবে রেখেছে, মানে রাষ্ট্র হিসেবে দেউলিয়া সেই পাকিস্তান। এবং আমাদের দোসর সেই পাকিস্তান এখন আমাদেরকে সাহায্য করার জন্য বলে ব্যস্ত, অথচ আমাদের ১ টাকা কিনতে পাকিস্তানের ২.৫ টাকা লাগে। সেই জন্য বলছি ভাই, কথা বলতে দুঃখ লাগে। কি দেশ আমরা বানাইছিলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। হ্যাঁ, আমাদের গণতন্ত্রের ডিফিসিট ছিল, সেই কথা আপনি বলতেই পারেন, কিন্তু সেই বাংলাদেশকে আজকে অন্ধকার এক প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যাচ্ছে। আমরা ইন্টারনেট ফ্যাসিলিটি আজকে দেখেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে ইন্টারনেট পৌঁছিয়ে দিয়েছি। মানুষ এখন আর অন্ধকারে নেই, শতযুগের ঘন আঁধার এখন আর গায়ে নেই। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে বিজলির বাতি পৌঁছিয়ে দিয়েছি। আজকে ডক্টর ইউনূস এই যে মনে করেন এই সে এগুলা কেন করে, আপনারা জানেন চিটঙ্গে একটা দিঘি আছে, নাম হচ্ছে বেলুয়ার দিঘি। ওই বেলুয়া সুন্দরীকে ওই তার হাজবেন্ড একটা দিঘি করেছে, দিঘিতে পানি উঠে না, তো বললো যে বেলুয়া সুন্দরীকে বলি দিতে হবে। তো বেলুয়া সুন্দরী এই খবরটা তার দাসী দিয়ে তার বাইরের কাছে পাঠাই দিয়েছে। ৭ ভাই অনেক দূর থেকে গোড়ায় করে আসছে, তো বেলুয়া যেটুক নামে পানি তোরটুক উঠে। তো বেলুয়া প্রথমে হাঁটু পর্যন্ত নাই, বা হাঁটু মাজন করতে করতে ১ ঘন্টা কাটায়, তারপরে কোমর পর্যন্ত পানি উঠে, কোমর মাজন করতে করতে আরো ২ ঘন্টা কাটায়। তার ইচ্ছা হলো বাইরে নিয়ে আইসা তারে দৈরাত তোলে বাঁচায়, কারণ চারদিকে অসংখ্য মানুষ তারা হত্যা করার জন্য, তাকে বলি দেওয়ার জন্য। ডক্টর ইউনূস হাঁটু পানিতে নাই বা হাঁটু মাজন করে, কোমর পানিতে যায় কোমর মাজন করে, গলা পানিতে যায় গলা মাজন করে, শুধু দেখতেছে তার যে মৌলবাদী শক্তি, যে শক্তিকে দিয়ে সে, আপনি জানেন ডক্টর ইউনূস একটা করেছিল নাগরিক শক্তি, এখন তো বুড়া হয়ে গেছে, নাগরিক শক্তির নাম দিছে নাগরিক পার্টি, কারণ বুড়া হয়ে গেলে তো আর শক্তি থাকে না, এখন পার্টি দরকার। ওই মৌলবাদী শক্তিকে বাঁচানোর জন্য বেলুয়ার মতো কোমর পানিতে, গলা পানিতে, হাঁটু পানিতে মাজন করে করে সময় ব্যয় করতেছে। তার যে দোসর ৭১-এর পরাজিত শক্তি, এই শক্তিকে রাজনীতিতে প্রতিস্থাপন করে সে আমৃত্যু প্রধানমন্ত্রী হতে চায়, সেটা হবে না। বেলুয়া বাঁচতে পারেনি, বেলুয়াকে বাঁচতে দেওয়া হয়নি। বেলুয়া ওই পানিতে ডুবে মারা গিয়েছিল, ডক্টর ইউনূস ওই নীল নদের পানিতে ডুবে মারা যাবে। আপনি অপেক্ষা করেন, ডক্টর ইউনূসকে আমরা বিচার করব। আপনাকে বলি, অলিভার ক্রমওয়েল ব্রিটেনের রাজতন্ত্রকে উচ্ছেদ করে ক্ষমতা নিয়েছিল, পরবর্তীতে অলিভার ক্রমওয়েলের মৃত্যুর পর রাজতন্ত্র আবার ব্রিটেনে ফিরে আসে। ফিরে আসার পর বিচার হয়, বিচারে অলিভার ক্রমওয়েলের মৃত্যুদণ্ড হয়। মৃত্যুদণ্ড এখন কিভাবে কার্যকর হবে, তিনি তো মারা গেছেন, তার হাড় গোড় কবর থেকে তুলে ঝুলানো হয়েছিল। আমাদের সরকার যদি আবার ক্ষমতায় আসে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের মানুষ যদি আবার ক্ষমতায় আসে, আমরা আইন করব এই বাংলাদেশকে দর্শনের জন্য, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের জন্য, স্বাধীনতার মন্ত্রকে ধ্বংসের জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার জন্য। যদি বেঁচে থাকেন ডক্টর ইউনূসের বিচার করব, আর যদি মরে যায় তাহলে তার হাড় গোড়কে ওই অলিভার ক্রমওয়েলের মতো হাড়কে আমরা ফাঁসি দেব। এটা আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের মানুষের কাছে। ধন্যবাদ ব্যারিস্টার মনিরুল ইসলাম। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি প্রায় প্রত্যেকের কাছ থেকেই আপনাদের ক্লোজিং রিমার্ক চাইবো। প্রথমেই ব্যারিস্টার মনিরুল ইসলাম, ৩০ সেকেন্ডের ভিতরে আপনি আপনার ক্লোজিং রিমার্ক দিয়ে শেষ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আমার ক্লোজিং রিমার্ক হচ্ছে, আমি তো পাবলিক স্পিকার, পাবলিক স্পিচ দেই, তো আমার পৃথিবীর সব দেশ থেকে আমার কাছে মানুষ কথা বলে। রিসেন্টলি আমার কাছে আমেরিকা থেকে এক ভদ্র মহিলা ফোন দিয়া বলল, ভাই জীবনে কোনোদিন রাজনীতি করিনি, আওয়ামী লীগ কি বিএনপি কি আমি চিনি না, আমি আজকে ৩০-৪০ বছর আমেরিকায় থাকি, কিন্তু আমার সোনার বাংলা শুনলে, এই পদ্মায় মেঘনা শুনলে প্রাণ কেঁপে উঠতো। কিন্তু এবারের স্বাধীনতা দিবসে, এবারের বিজয় দিবসে বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধ্বনিত হয়নি। ১ সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এটা ধ্বনিত হয়নি। আমার আত্মা মরে গেছে। আমি এখন বড় রাজনীতিবিদ, আমার রাজনীতি একটাই,
এই স্বাধীনতা বিরোধীকে ঠেকিয়ে এই পরাজিত করে বাংলাদেশকে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিতে হবে। আর এই জন্য সবাইকে আহ্বান করব, দল মত নির্বিশেষে মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশের জন্য সবাই যার যার প্রতিষ্ঠান থেকে, অবস্থান থেকে এগিয়ে আসুন। এই ডক্টর ইউনূসের মৌলবাদী এই সশস্ত্র বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে আমরা আবার স্বপ্নের বাংলাদেশে রূপান্তর করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি